স্বাধীনতার পর থেকে ভারত এক গভীর খাদ্য সংকটের সম্মুখীন ছিল। দীর্ঘ ঔপনিবেশিক শাসনের ফলে কৃষিক্ষেত্র ছিল পিছিয়ে পড়া, আর উৎপাদনশীলতা ছিল অত্যন্ত কম। আর দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণ করা কিন্তু কঠিন হয়ে পড়েছিল। আর চিরাচরিত চাষ পদ্ধতি, উন্নত বীজের অভাব, রাসায়নিক সারের অপ্রতুলতা এবং অপর্যাপ্ত জলসেচ ব্যবস্থার কারণে ভারতীয় কৃষির উৎপাদনশীলতা ছিল বিশ্বের অন্যান্য যে সমস্ত উন্নত দেশ তাদের তুলনায় অনেকটাই কম। প্রথম দিকে কি হয়েছে, খাদ্যের ঘাটতি ছিল, তার জন্য আমদানি করতে হতো। খাদ্যশস্যের উৎপাদন চাহিদার তুলনায় কম থাকার জন্য ভারতকে বিপুল পরিমাণে খাদ্যশস্য বাইরে থেকে আমদানি করতে হতো। আর এই আমদানি নির্ভরতা দেশের অর্থনীতি এবং সার্বভৌমত্বের জন্য একটা বড় উদ্বেগের কারণ ছিল। বৈদেশিক মুদ্রা রিজার্ভের একটা বড় অংশ কিন্তু খাদ্যশস্য ক্রয়ের জন্য কিন্তু ব্যয় হতো, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে কিন্তু একটা বাধা সৃষ্টি করত। আর এদিকে খাদ্যের ঘাটতির ফলে দেশের একটা বড় অংশ দারিদ্র এবং অপুষ্টির শিকার ছিল। কৃষকদের অর্থনৈতিক অবস্থা ছিল দুর্বল এবং গ্রামের অর্থনীতি ছিল স্থবির। ভারতীয় কৃষি মূলত বর্ষার জলের উপর নির্ভরশীল ছিল। অনিয়মিত বা অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে প্রায়শই খরা দেখা দিত বা বন্যাও হতো, যার ফলে ফসল হানি ঘটত এবং যা খাদ্য সংকটকে কিন্তু আরো বাড়িয়ে তুলত। আর রাজনৈতিক অস্থিরতা, সে কথা আর না বললেই নয়। খাদ্য সংকট সামাজিক অস্থিরতা এবং রাজনৈতিক অসন্তোষে জন্ম দিতে পারে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের কাছে কিন্তু একটা অন্যতম প্রধান দায়িত্ব। এই রকম একটা কঠিন পরিস্থিতিতে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ছিল ভারতের কাছে একটা অন্যতম বড় চ্যালেঞ্জ। দেশের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য কৃষি ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আনা জরুরি ছিল। আর এই উপলব্ধি থেকে কিন্তু ভারতে সবুজ বিপ্লবের জন্ম হয়। সবুজ বিপ্লবের বাস্তবায়নে কিন্তু সরকারের একটা বড় উদ্যোগ ছিল। আর এটা কিন্তু কোনো আকস্মিক ঘটনা ছিল না, এর পিছনে ছিল সরকারের সুচিন্তিত পরিকল্পনা এবং ধারাবাহিক প্রচেষ্টা। বিভিন্ন নীতি ও কর্মসূচির মাধ্যমে সরকার এই বিপ্লবকে সফল করার জন্য সক্রিয় ভূমিকা পালন করে। ভারতের পরিকল্পনা কমিশন কৃষিক্ষেত্রকে অগ্রাধিকার দেয় এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলোতে কৃষির উন্নয়নের জন্য বিভিন্ন লক্ষ্যমাত্রা কিন্তু নির্ধারণ করা হয়। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 1951 থেকে 56 সালে ছিল, তা কিন্তু কৃষির উপরেই জোর দিয়েছিল। আর পরবর্তী পরিকল্পনাগুলোতেও কিন্তু কৃষির উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কৃষি গবেষণা কেন্দ্রের প্রতিস্থাপন এবং জোরদারকরণ কিন্তু সরকার করেছিল। সরকার ভারতীয় কৃষি গবেষণা পরিষদ অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, সংক্ষেপে যাকে বলা হয় ICAR, এবং এর অধীনে বিভিন্ন গবেষণা কেন্দ্র স্থাপন করে। এই প্রতিষ্ঠানগুলোর অন্যতম প্রধান কাজ ছিল উচ্চ ফলনশীল বীজ অর্থাৎ হাই ইয়েল্ডিং ভ্যারাইটিস উদ্ভাবন, কৃষি প্রযুক্তি উন্নত করা এবং স্থানীয় পরিবেশের উপযোগী চাষ পদ্ধতি নিয়ে কিন্তু গবেষণা করা। উন্নত বীজের সরবরাহ ও বিতরণ কিন্তু করেছিল। সরকার উচ্চ ফলনশীল বীজের উৎপাদন ও বিতরণের জন্য জাতীয় বীজ কর্পোরেশন অর্থাৎ ন্যাশনাল সিড কর্পোরেশন NSC এবং রাজ্য বীজ কর্পোরেশন স্টেট সিডস কর্পোরেশন প্রতিষ্ঠা করে। কৃষকদের কাছে সুলভে উন্নত বীজ পৌঁছে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন পদক্ষেপও নেওয়া হয়। সবুজ বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান ছিল রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার। সরকার দেশীয় উৎপাদন বৃদ্ধি এবং আমদানির মাধ্যমে কৃষকদের এই উপকরণগুলো সহজলভ্য করে তোলে এবং এর জন্য ভর্তুকির ব্যবস্থাও কিন্তু করা হয়। বর্ষার অনিশ্চয়তা কাটিয়ে ওঠার জন্য সরকার ব্যাপক হারে জলসেচ প্রকল্পের বিস্তার ঘটায়। বড় বড় বাঁধ নির্মাণ, খাল খনন এবং নলকূপ স্থাপনের মাধ্যমে কৃষি জমিতে জলের সরবরাহ নিশ্চিত করা হয়। ক্ষুদ্র ও মাঝারি জলসেচ যে প্রকল্পগুলো ছিল সেগুলোকেও কিন্তু উন্নয়ন ঘটানো হয়। কৃষকদের উন্নত বীজ, সার ও যন্ত্রপাতি কেনার জন্য আর্থিক সহায়তার প্রয়োজন ছিল। সরকার বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও সমবায় সমিতির মাধ্যমে কৃষকদের সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করে। জাতীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংক অর্থাৎ NABARD, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, কৃষি ঋণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। ন্যূনতম সহায়ক মূল্য অর্থাৎ মিনিমাম সাপোর্টিভ প্রাইস MSP, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম নিশ্চিত করার জন্য সরকার ন্যূনতম সমর্থন মূল্য নির্ধারণ করে। এর ফলে কৃষকরা বাজারে ফসলের দাম কমে গেলেও ক্ষতির সম্মুখীন হন না এবং
উৎপাদন চালিয়ে যেতে কিন্তু উৎসাহিত হন। কৃষকদের নতুন কৃষি প্রযুক্তি এবং উন্নত চাষ পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষিত করার জন্য সরকার বিভিন্ন সম্প্রসারণ কর্মসূচি কিন্তু চালু করে। আর কৃষি বিভাগের কর্মীরা গ্রামে গ্রামে গিয়ে কৃষকদের পরামর্শ ও সহায়তা প্রদান করেছিল। সবুজ বিপ্লবের আগে ভূমি সংস্কার কিন্তু হয়নি, কিন্তু এই সময় ভূমি সংস্কারে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল। তার ফলে সবুজ বিপ্লবের সময় কৃষকদের উৎপাদন বৃদ্ধি কিন্তু অনেকটাই হয়েছিল। জমির মালিকানা কৃষকদের হাতে আসায় তারা দীর্ঘমেয়াদী বিনিয়োগে কিন্তু উৎসাহিত হয়। আর সবুজ বিপ্লবের সাফল্য কিন্তু ছিল সরকারের সুদূর প্রসারী নীতি এবং কৃষকদের অক্লান্ত পরিশ্রমে। সবুজ বিপ্লব ভারতের কৃষি ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। এর প্রধান সাফল্যগুলো কিন্তু সত্যি উল্লেখযোগ্য। সবুজ বিপ্লবের ফলে ভারতের খাদ্যশস্য উৎপাদনে কিন্তু অভূতপূর্ব বৃদ্ধি ঘটে। ধান ও গমের উৎপাদন সব থেকে বেশি হয়েছিল 1950 থেকে 51 সালে, যেখানে মোট খাদ্যশস্যের উৎপাদন ছিল 50 মিলিয়ন টন। 1990-91 সালে সেটা দাঁড়ালো 176 মিলিয়ন টন এবং বর্তমানে খাদ্যশস্য উৎপাদন 300 মিলিয়ন টনেরও কিন্তু বেশি হয়ে গেছে। তাহলে ভাবুন একবার, 6 গুণ বেড়ে গেছে স্বাধীনতার পর থেকে এখন। সবুজ বিপ্লবের আরো একটা বড় সাফল্য হলো ভারত খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলো। এক সময় যেই দেশ খাদ্য ঘাটতির জন্য অন্যের উপরে নির্ভরশীল ছিল, তা আজ নিজের জনগণের জন্য খাদ্যের চাহিদা পূরণ করতে সক্ষম। এমনকি ভারত উদ্বৃত্ত খাদ্যশস্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও কিন্তু আয় করছে। উৎপাদন বৃদ্ধি এবং ফসলের ন্যায্য দাম পাওয়ার ফলে কৃষকদের আয় কিন্তু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে গ্রামীণ অর্থনীতির উন্নতি ঘটেছে এবং কৃষকদের জীবনযাত্রার মানও কিন্তু আগের থেকে অনেক উন্নত হয়েছে। খাদ্যের নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে এবং কৃষকদের আয় বৃদ্ধি ফলে গ্রামের দারিদ্র কিন্তু হ্রাস পেয়েছে। আর সাথে সাথে যেহেতু মানুষ খাদ্য পাচ্ছে, অপুষ্টির হারও কিন্তু ধীরে ধীরে অনেকটাই কমে এসেছে। বৈদেশিক মুদ্রার সাশ্রয় কিন্তু অনেকটাই হয়েছিল, কারণ একটা সময় ভারতকে নিজেদের প্রয়োজনীয় খাদ্যশস্য আমদানি করার জন্য নিজস্ব ভাড়া থেকে বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হতো। কিন্তু যখন নিজেই স্বয়ংসম্পূর্ণ হয়ে গেল, তখন কিন্তু আর বৈদেশিক মুদ্রা খরচা করে বাইরে থেকে আর খাদ্যশস্য আমদানি করতে হচ্ছে না, বরং সে উল্টে আরো খাদ্যশস্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করছে। উন্নয়নশীল দেশ হিসাবে খাদ্যের নিরাপত্তা অর্জন করলে এই সাফল্য কিন্তু বিশ্ব দরবারে ভারতের মর্যাদা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছিল। আর এই সাফল্যের অন্যতম কারণ ছিল কিন্তু অনেক কটা। এক ছিল উচ্চ ফলনশীল বীজের উদ্ভাবন ও তার ব্যবহার। ডক্টর নরম্যান বোরলগ এবং ডক্টর এম.এস. স্বামীনাথন এদের মতো বিজ্ঞানীদের উদ্ভাবিত উচ্চ ফলনশীল বীজ ছিল সবুজ বিপ্লবের মূল ভিত্তি। আর এই বীজগুলি কম সময়ে অধিক ফলন দিতে কিন্তু সক্ষম ছিল। আর সারের প্রতি এদের প্রতিক্রিয়াও খুব ভালো ছিল, অর্থাৎ সার যদি ঠিকঠাক করে ব্যবহার করা হতো এদের ফলন এমনিতেই বেশি হতো। সরকারের ধারাবাহিক সমর্থন, কৃষি গবেষণা ও শিক্ষায় বিনিয়োগ, উন্নত বীজ, সার ও কীটনাশক সরবরাহ, জলসেচ ব্যবস্থা সম্প্রসারণ এবং ন্যূনতম সমর্থন মূল্যের মতো নীতিগুলো সবুজ বিপ্লবকে সফল করতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। আর কৃষকদের অংশগ্রহণ, ভারতের কৃষকরা নতুন প্রযুক্তি গ্রহণ করেছিল এবং পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেদেরকে মানিয়ে নিতে কিন্তু যথেষ্টই আগ্রহ দেখিয়েছিল। তাদের কঠোর পরিশ্রম এবং উদ্ভাবনী মানসিকতা সবুজ বিপ্লবের সাফল্যকে ত্বরান্বিত করে। জলসেচ ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ, পরিবহন এবং বাজার সংযোগ অর্থাৎ বিভিন্ন মান্ডি, এদের যে উন্নতি ঘটেছিল যা সবুজ বিপ্লবের সুফল কৃষকদের কাছে কিন্তু পৌঁছে দিতে সহায়ক ছিল। কৃষি গবেষণা প্রতিষ্ঠান, বীজ কর্পোরেশন, খাদ্য কর্পোরেশন এবং কৃষি ব্যাংকগুলোর সক্রিয় ভূমিকা সবুজ বিপ্লবের বাস্তবায়নে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। আর কিছু আন্তর্জাতিক সংস্থা এবং বিজ্ঞানী সবুজ বিপ্লবের প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ে কিন্তু সহায়তা করেছিলেন। তবে এত সত্ত্বেও কিন্তু সবুজ বিপ্লবে বেশ কিছু সীমাবদ্ধতা কিন্তু ছিল এবং সমালোচনাও কিন্তু সবুজ বিপ্লবের কম হয়নি। যদিও সবুজ বিপ্লব ভারতের খাদ্য নিরাপত্তায় এক বিশাল পরিবর্তন এনেছিল, তবুও এর কিছু সীমাবদ্ধতা ও সমালোচনাও কিন্তু রয়েছে। তার মধ্যে অন্যতম কারণগুলো একটুখানি ছোট্ট করে ব্যাখ্যা করছি। যে সবুজ বিপ্লব এর সুফল কিন্তু মূলত পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের মতো কিছু রাজ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল। অন্যান্য অনেক রাজ্য কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। আর
বড় কৃষকরা উন্নত প্রযুক্তি এবং উপকরণের সুবিধা সহজে পেলেও ছোট ও প্রান্তিক কৃষকরা কিন্তু পিছিয়ে পড়েন, আর এর ফলে গ্রামীণ বৈষম্য বৃদ্ধি পায়। রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহারের ফলে মাটির উর্বরতা হ্রাস পেয়েছিল, জল দূষণ এবং জীব বৈচিত্র্যের কিন্তু ক্ষতি হয়েছিল। আর পার্টিকুলার কিছু ফসলের উপর অতিরিক্ত মনোযোগ দিতে গিয়ে বিশেষ করে ধান ও গমের উপর বেশি জোর দেওয়া হয়েছিল, যার ফলে অন্যান্য গুরুত্বপূর্ণ ফসল যেমন ডাল, তৈলবীজ ইত্যাদির উৎপাদন কিন্তু ব্যাহত হয়। স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু ঝুঁকি হয়েছিল, কারণ রাসায়নিক কীটনাশক ও সার ব্যবহারের ফলে উৎপাদিত খাদ্যের গুণমান নিয়েও কিন্তু প্রশ্ন ওঠে। অনেকে তো বলেছিল যে খাদ্যের যে জিন সেই জিনের কোয়ালিটিও বলে পরিবর্তিত হয়ে গেছিল, এবং এর ফলে জনস্বাস্থ্যের উপর একটা নেতিবাচক প্রভাব পড়েছিল। এই সমস্ত সীমাবদ্ধতাগুলি সত্ত্বেও সবুজ বিপ্লব ভারতের খাদ্য নিরাপত্তায় যে অবদান রেখেছে তা কিন্তু অনস্বীকার্য। পরবর্তীকালে কৃষি এবং পরিবেশ বান্ধব চাষ পদ্ধতির উপর জোর দেওয়া হয়েছে, যাতে সবুজ বিপ্লবের নেতিবাচক প্রভাবগুলিকে যতটা সম্ভব নিউট্রালাইজ করা যায়। তাই তো আমরা শেষে বলতে পারি যে ভারতের সবুজ বিপ্লব ছিল একটা সুদূর প্রসারী এবং ঐতিহাসিক পদক্ষেপ। খাদ্য খাতের এক চরম সংকটময় পরিস্থিতি থেকে দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই বিপ্লবের ভূমিকা ছিল অপরিসীম। সরকারের বলিষ্ঠ উদ্যোগ, বিজ্ঞানীদের উদ্ভাবন এবং কৃষকদের অক্লান্ত পরিশ্রমে ভারত আজ খাদ্য উৎপাদনে একটি শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। যদিও এর কিছু সীমাবদ্ধতা ছিল, তবুও দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সবুজ বিপ্লবের অবদান কিন্তু অনস্বীকার্য। ভবিষ্যতে কৃষি নির্ধারণে সবুজ বিপ্লবের অভিজ্ঞতা একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশক হিসাবে কিন্তু কাজ করবে। আর আমাদের লক্ষ্য হবে সাস্টেনেবল কৃষি ব্যবস্থার মাধ্যমে খাদ্য নিরাপত্তা বজায় রাখা এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা। যদি এই ভিডিওটা নিয়ে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে বা তথ্য আপনাদের জানা থাকে, তাহলে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, প্লিজ লাইক করুন, শেয়ার করে সকলকে দেখান। আর এখনো পর্যন্ত যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে ভবিষ্যতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশন আপনার কাছে খুব সহজে পৌঁছে যাবে। তাহলে আজ এটুকুই থাক, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য।